আচ্ছা, সো আমরা যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে কি, অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হলো যেটা কনসেপ্টে আছে কিন্তু যেটার কোনো এক্সিস্টেন্স নাই। ওকে, বিমূর্ত বাংলায় যেটাকে বলে। ঠিক আছে, রেসপন্স করতে হবে, ইয়েস নো বলতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা যখন বলছি যে একটা মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এই কথাটার মানে হলো যে অ্যাজ এ মেথড ইট ইজ রিকগনাইজড অ্যাজ এ মেথড, কিন্তু এই মেথডটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, অর্থাৎ এটাকে কল করলে এক্সিকিউট হওয়ার কিছু নাই। ওকে, তো তাহলে আমরা যদি একটু দেখি, ডিস্টার্ব করেন না, লেটার হিসাবে কথা বলছেন কেন? ওকে, তো তাহলে আমরা যখন বলছি যে একটা মেথডে যখন কোনো ইমপ্লিমেন্টেশন নাই, ইমপ্লিমেন্টেশন মানে বডি, তো নর্মালি আমরা যখন একটা মেথড বানাই ওটা তো একটা বডি থাকে নাকি থাকে না? থাকে। তাইলে নর্মালি আমরা একটা মেথডকে ইমপ্লিমেন্ট করি অলওয়েজ। তাহলে রিটার্ন টাইপ, মেথডের নাম, প্যারামিটার লিস্ট, প্যারেন্থেসিসের ভেতর, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা বডি তৈরি করি। সো ইফ এ মেথড হ্যাজ এ বডি, তাহলে আমরা বলবো যে এটা একটা ইমপ্লিমেন্টেড মেথড। তাহলে আমরা যদি এখন এখানে একটু দেখি সেকশন 3, তাহলে আমি যদি আমার ইউজার ক্লাসে যাই, এখানে যে মেথডগুলো আছে, ইজ দেয়ার এনি কাস্টম মেথড? মিড টার্মের মতো চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড ইজ এ কাস্টম মেথড, কিন্তু আপডেট প্রোফাইল একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। কেন? কারণ ওটার কোনো বডি দেওয়া হয়নি। তাহলে আমি যদি একটা মেথডের বডি না দেই, নর্মালি এখানে একটা বডি দেওয়ার কথা না? তাহলে সেটা একটা সাধারণ মেথড, কিন্তু আমি যেহেতু বডি দিচ্ছি না, দিয়ে বললাম সেমিকোলন, এখন কম্পাইলার আমাকে বলছে যে হয় এটার তুমি বডি দাও, এই যে মিসিং মেথড বডি, অথবা তুমি এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে ডিক্লেয়ার করো। তাহলে আমরা বডি যেহেতু দিবই না, আমরা তখন বলে দিলাম এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। অর্থাৎ এই মেথডটা মেথড হিসাবে এটাকে স্বীকার করা হলো, কিন্তু এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। সো এটা কনসেপ্টে আছে, কিন্তু রিয়েলিটিতে এটাকে ইউজ করা যাবে না। এনি কোশ্চেন? Any question so far? আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তাহলে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ক্লাস হিসাবে সেটা আছে, এটা একটা টাইপ, এটাকে ভেরিয়েবলও ডিক্লেয়ার করা যাবে, অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু এই অবজেক্টকে আমরা ইউজ করতে পারবো না, অর্থাৎ এটাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। ইনস্ট্যান্সিয়েট করা বা নিউ করা মানে কি? অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেট হচ্ছে, তার মানে কি ওটা এক্সিস্ট করে? কিন্তু অ্যাবস্ট্রাক্ট কথাটার মানেই হচ্ছে যে রিয়েলিটিতে এটা এক্সিস্ট করে না। তাহলে মেথড হিসাবে এটা মেথডের যে স্ট্রাকচার সেগুলো আছে, কিন্তু আসলে তো ওটার বডি নাই। তাহলে এই মেথডকে কি ইউজ করা যাবে? এই আপডেট প্রোফাইল মেথডকে কি কল করা যাবে? না, কারণ এটা তো বডি নাই। তাহলে এটা আনইউজেবল, এই জন্য এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড।
একইভাবে কোনো ক্লাসকে যখন আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তখন আসলে সেটা আনইউজেবল, অবজেক্টগুলো আনইউজেবল হয়ে যায়। তো তাহলে আমি যদি বলি যে ইউজার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন এটাকে বলতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না বলতাম, তাহলে সে অ্যাবস্ট্রাক্ট মেথড যেহেতু আছে, তখন সে আমাকে এই যেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে না, কি বলতেছে, অ্যাবস্ট্রাক্ট মেথড ইন নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে আমার ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, also has to be abstract। এখন এটা কেন? কারণ হলো আমার যদি মেথড থাকে অ্যাবস্ট্রাক্ট, ওই মেথডকে তো আমি ইউজ করতে পারবো না। তাহলে আমি যদি অবজেক্ট ক্রিয়েট করতে দেই ক্লাসের, তাহলে সেই অবজেক্ট ডট মেথড কল করলে তো প্রবলেম হয়ে যাবে। এই জন্য অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে আমি অবজেক্টও ক্রিয়েট করতে পারবো না। এনি কোশ্চেন? এই জন্য তো বললাম যে এনি কোশ্চেন, প্রশ্ন করেন। ওকে, ধরেন আপনার কাছে একটা বাটন আছে, ঠিক আছে? এখন ওই বাটনটা প্রেস করলে কিছু একটা ঘটবে, আপনার সামনে সুন্দর সুন্দর খাবার দাবার এসে হাজির হবে। কারণ আপনি ইফতার করতে বসছেন, এখন বাটন টিপবেন, সুন্দর সুন্দর ইফতার চলে আসবে। তো কি করে এখানে? এখন এই বাটনটা টিপলে যে খাবার আসবে, এটার জন্য কিছু কাজ করতে হবে না? তাহলে ওই ওই ব্রিং ফুড বাটন প্রেস করলে ব্রিং ফুড মেথডটা কাজ করবে। তাহলে মেথডের তো কোড আছে, তো কোড এক্সিকিউট হবে, আপনার সামনে খাবার আসবে। এখন ওই মেথডে যদি বডি প্রেস না থাকে, তো এই বাটন প্রেস করলে কি কিছু আসবে? কিছুই তো হবে না। তখন কি হবে? তখন প্রোগ্রাম ক্র্যাশ করবে, যে আপনার তো এক্সিকিউট করার কিছু নাই, কিন্তু আপনি বলতেছেন এক্সিকিউট করতে। তো তাহলে বাটন টিপবে কে? আপনার নাম এমদাদকেই বানাবো না, তাহলে বাটন টিপানোর কোনো প্রশ্ন এখানে আসবে না। তাইলে আমার অবজেক্টই যদি না থাকে, ক্লায়েন্ট ডট অবজেক্ট ডট মেথড কল, ক্লায়েন্টই যদি না থাকে, মেথডও তো কল হবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা কল করলে ক্র্যাশ করবে। তো কল করতে গেলে ক্লায়েন্ট লাগবে, তাহলে আমি ক্লায়েন্টই বানাইতে দিব না। তার মানে ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। তার মানে ক্লাস অ্যাবস্ট্রাক্ট হলে আমি ইনস্ট্যান্ট নিউ করতে পারবো না, আর যেহেতু নিউ করতে পারবো না, ওইটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড কল করার জন্য আমি ক্লায়েন্ট হিসেবেও ব্যবহার করতে পারবো না। এই জন্য সে বলতেছে যে তোমার যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ফর এক্সাম্পল আপডেট প্রোফাইল, তাহলে তোমার যে ক্লাস ইউজার, সেটাকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। এটা বোঝা গেল? অ্যাবস্ট্রাক্ট মেথড তো একটা মেথড, আপনি একটা কাজের জন্যই তো মেথডটা চিন্তা করছেন। এখানে আপনি চিন্তাটা দিয়ে রাখছেন, কাজটা কিভাবে অ্যাচিভ করা হবে সেটা এখন আপনি জানেন। আপনার এরকম একটা কাজ করতে পারা দরকার, আপনি মেথড বানাচ্ছেন, কিন্তু করতে গেলে ভেতরে কি কাজ করা লাগবে সেটা আপনি এখনো জানেন না, বা ঠিক করেন নাই, বা এখানে করতেও চান না। যে কোনো কারণেই হোক, আপনার কাছে বডি দেওয়ার মতো পরিস্থিতি আপনি নাই, কিন্তু আপনি বুঝতেছেন যে এই কাজটা আমার দরকার, তো তখন অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, না আরেকটা কেন, ওই মেথডেরই তো কাজ, ওই মেথডের কাজই তো আপডেট প্রোফাইল, কিন্তু আপডেট প্রোফাইলের কোনো কোড আছে এখানে? নাই। এখানে বডি দিব না, এখানে বডি দিলে তো আর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হইতো না। আমরা ইনহেরিটেন্স করছি না সাব ক্লাসে, তাহলে সাব ক্লাস এটা ইনহেরিট করবে না, সাব ক্লাস আমরা বডি দিব, ঠিক আছে? আচ্ছা, আসবে সেগুলো ধাপে ধাপে।
তাহলে আমরা ডেফিনেশনটা বুঝতে পারলাম যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে এটাকে যে নিউ করা যাবে না সেটা আমরা যদি একটু টেস্ট করতে চাই, দেখেন মেইন ক্লাসে যদি যাই টেস্টিং এর জন্য, তাহলে এই যে ইউজার ইউ করেছি না আমি, এটা থেকে ডিক্লারেশনের কোনো অসুবিধা নেই, এটা তো নাল। কিন্তু আমি যখনই বলবো যে ইউ ইকুয়াল টু নিউ ইউজার, ও আমাকে করতে দিবে না। ও বলতেছে যে বাবা ইউজার তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটাকে তুমি ইনস্ট্যান্সিয়েট করতে পারবে না। ঠিক আছে, তো তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আসলে ইনস্ট্যান্সিয়েট করা যায় না। এখন প্রশ্ন হতে পারে যে এই টাইপকে যদি আমি ইনস্ট্যান্সিয়েট করতে না পারি, মেমোরিতে অবজেক্ট ক্রিয়েটই করতে না পারি, এই টাইপ রাখারই দরকার কি? আমরা টাইপ বানাই কেন? অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য। এবং শুধু ডিক্লেয়ারে থেমে থাকা না, ডিক্লেয়ার করে রেখে দিলে তো ওটা নাল, ওটাকে ইউজ করতে চাই, তার মানে ওটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। কিন্তু আমার যদি এরকম কোনো ক্লাস হয় যেটাকে আমি নিউ করতেই পারবো না অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার কারণে, তাহলে এই টাইপ রেখেই বা আমার লাভ কি? এই প্রশ্নটা আসতে পারে। এটার অ্যান্সার হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো সাধারণত সুপার ক্লাস হয়, এবং সুপার ক্লাস হিসাবে এই ক্লাসটা বানানো হয় নট টু ক্রিয়েট অবজেক্টস ইন মেমোরি, but to act as a super class for inheritance. তাহলে কমন অ্যাট্রিবিউটস, একটা গ্রুপ অফ ক্লাস থেকে কমন অ্যাট্রিবিউটস, কমন ফাংশনালিটি গুলো একটা কমন জায়গায় হোল্ড করা, ওইটাই মূলত অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ। নট যে ওইটাকে নিউ করা। এখন এই যে ইউজার, আপনি যখন আইবিতে জয়েন করছেন তখন আপনার তথ্য দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে না? সেটা কি ইউজার অবজেক্ট না স্টুডেন্ট অবজেক্ট? স্টুডেন্ট অবজেক্ট, কিন্তু স্টুডেন্ট এক্সটেন্স ইউজার। স্টুডেন্ট এক্সটেন্স ইউজার। তাহলে এই ইউজারের মধ্যে আমরা কি রাখবো? কমন ইনফরমেশন, যে সব ইউজারের, যখন ফায়ার ব্রিগেডের ইউজার কারা? ড্রাইভার, ফায়ার ফাইটার, স্টেশন ম্যানেজার, সিটিজেন, হ্যাঁ কি জেনিটর? জেনিটর মানে যে সুইপার, ক্লিনার। তো তাহলে আপনার যে পানির নিচে অপারেশন চালায় ড্রাইভার, আবার গাড়ি চালায় ড্রাইভার, আবার স্টেশন ম্যানেজার, আবার ধরেন আপনার মেকানিক, এরকম অনেক ইউজার আছে। তাইলে একজন ফায়ার ফাইটার যখন জয়েন করবে তার ডাটাগুলোতে একটা ফায়ার ফাইটার অবজেক্ট তৈরি হবে। তাহলে ইউজার অবজেক্ট তো আসলে তৈরি হচ্ছে না। কিন্তু ইউজার অবজেক্টটা বানালাম কেন? যে আমার সেটা ফায়ার ফাইটার হোক, ড্রাইভার হোক, টেকনিশিয়ান হোক, সিটিজেন হোক, সবার মধ্যেই কিছু কমন অ্যাট্রিবিউট থাকবে। যেমন সবারই একটা আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস থাকবে। সবার মধ্যে কিছু কমন ফাংশনালিটি থাকবে, যেমন আপডেট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড। ড্রাইভার হোক আর স্টেশন ম্যানেজার হোক আর সিইও হোক। তাহলে এই ধরনের কমন অ্যাট্রিবিউট, কমন ফাংশনালিটি গুলো আমরা সুপার ক্লাসে রাখি। তার মানে এই না যে সুপার ক্লাসকেও নিউ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সুপার ক্লাস স্পেসিফিক হবে না যথেষ্ট পরিমাণে, ততক্ষণ পর্যন্ত আমরা নিউ করব কেন? তাইলে কি হলো, এখন ইউজার থেকে আপনি বলতেছেন এমপ্লয়ি। এখন দেখেন ওইগুলো সব এমপ্লয়ির মধ্যেই আছে, কিন্তু এমপ্লয়ির আরো কিছু ডাটা আছে, যেমন স্যালারি, ডেট অফ জয়নিং। কিন্তু আপনি যখন বলতেছেন সিটিজেন, যে নিউ জাভা ক্লাস সিটিজেন, এখন সিটিজেনের কি স্যালারি থাকে, ডেট অফ জয়নিং থাকে না? তাইলে আপনি তখন সিটিজেন রিলেটেড যেগুলো থাকে সেগুলো দিতে পারেন। তো সিটিজেন রিলেটেড ইনফরমেশন কি দিতে পারেন? যেমন যেগুলো ইউজারের বাইরে, ইউজার থেকে আপনি কি পাইছেন?
আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস। এখন সিটিজেন স্পেসিফিক আর কি থাকতে পারে? ফোন নাম্বার, ইমেল, এগুলো দিতে পারেন। ফোন নাম্বার, ইমেল এখানেও থাকতে পারে, থাকা এটা সব ইউজারেরই থাকে। তাহলে ফোন ইমেলও ধরেন এখানে আছে। তাহলে সিটিজেনের ক্ষেত্রে আপনি হয়তো বা একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে পারেন, তাই না? তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার ওখানেই আছে, তাহলে এখানে আপনি বললেন যে প্রাইভেট স্ট্রিং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তা এখন সিটিজেনকে আপনি নিউ করবেন ইউজারের সাবক্লাস। ইউজারের আরেকটা সাবক্লাস হচ্ছে এমপ্লয়ি। আপনি কি এমপ্লয়িকে নিউ করবেন? এক্সটেন্স ইউজার। ফায়ার ফাইটারের জন্য, ফায়ার ব্রিগেডের জন্য এমপ্লয়িকে নিউ করবেন। একজন এমপ্লয়ি যখন ফায়ার ব্রিগেডে জয়েন করে তখন তার ইনফরমেশন দিয়ে একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি হবে নাকি হবে না? আইওবিতে যখন একজন এমপ্লয়ি জয়েন করে তখন কি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি হয়? এমপ্লয়ি ডাটা কি? নেম, আইডি, অ্যাড্রেস। এমপ্লয়ি হলে স্যালারিও থাকবে। এমপ্লয়ি হ্যাজ এ স্যালারি, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, পজিশন বা ডেজিগনেশন, কোন ইউনিট বা ডিপার্টমেন্টের এমপ্লয়ি থাকবে না? তাহলে আপনি কি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করবেন একজন এমপ্লয়ি জয়েন করলে? হ্যাঁ, তাহলে ধরেন আমি জয়েন করলাম, এখন কি একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি হইলে তো ওখানে আমার রিসার্চ ডিটেলস দিবেন কোথায়? আমার একাডেমিক কোয়ালিফিকেশনস কোথায় দিবেন? এটা ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। না না, এমপ্লয়ি ক্লাসে এগুলো দেওয়ার জায়গা আছে কিনা? তাইলে নতুন সে ইনস্ট্যান্সিয়েট করলে এখন আমি আইবিতে যদি আজকে জয়েন করি, নিউ এমপ্লয়ি করলে তো আমার পূর্ণাঙ্গ ডাটা আপনি রাখতে পারবেন। তাহলে এমপ্লয়িটা ইউজারের থেকে বেটার, কারণ ওখানে আরো কিছু অ্যাডিশনাল ফিল্ড আছে। ইট ইজ মোর রিপ্রেজেন্টেটিভ, বাট স্টিল ইট ইজ নট স্পেসিফিক এনাফ ফর দিস পার্টিকুলার অ্যাপ্লিকেশন। তাহলে আইরাসের জন্য আপনি আসলে ফ্যাকাল্টি অবজেক্ট তৈরি করবেন, অ্যাকাউন্টেন্ট অবজেক্ট তৈরি করবেন, আর&ডি অফিসার অবজেক্ট তৈরি করবেন, এই ধরনের অবজেক্টগুলো তৈরি করবেন। সেখানে তাদের আরো অ্যাডিশনাল ফিল্ড বা মেথডস থাকবে। এখন সাবমিট গ্রেড, এটা তো একটা মেথড, এটা কি এমপ্লয়ি ক্লাসে রাখবেন? কেন রাখবেন না? সব এমপ্লয়ের জন্য তো এটা রিলেভেন্ট না। হ্যাঁ, তার মানে কি এমপ্লয়ি ক্লাসটা যথেষ্ট স্পেসিফিক হয় নাই। পে, স্যালারি, এটা কার কাজ? তাহলে এটা কি এমপ্লয়ি ক্লাসে রাখলে হবে? তার মানে এমপ্লয়ি ক্লাস দিয়ে আমার অ্যাপ্লিকেশনের যারা এমপ্লয়ি তাদের সব ধরনের কাজকর্ম এখানে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তার মানে আমাকে এটাকে আরো ফার্দার এক্সটেন্ড করতে হবে। তখন এমপ্লয়ি থেকে আমি ফ্যাকাল্টি এক্সটেন্ড করে ফ্যাকাল্টিতে গিয়ে বললাম যে সাবমিট গ্রেড, অ্যাকাউন্টেন্টে গিয়ে বললাম পে, স্যালারি অ্যান্ড সো অন। ঠিক আছে? তা এখন ইনহেরিটেন্স যখন হচ্ছে, সুপার ক্লাসের সবকিছুই তো সাব ক্লাসে ঢুকতেছে না? তাইলে আমার ইউজার ক্লাসে আপডেট প্রোফাইল একটা আছে, এটা কি এমপ্লয়ি ক্লাসে আসে নাই? আসছে ইনহেরিট হয়ে, এবং এমপ্লয়ি থেকে এটা আবার ইনহেরিট হয়ে ফায়ার ফাইটারও ঢুকছে। এখন ইনহেরিট হয়েছে কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবেই। তাহলে এমপ্লয়িতে যে চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা ইনহেরিট হয়েছে কিনা এমপ্লয়ি ক্লাসে? হয়েছে না হয় নাই? চেঞ্জ পাসওয়ার্ড হয়েছে। সিটিজেন ক্লাসে চেঞ্জ পাসওয়ার্ড ইনহেরিট হয়েছে কি হয় নাই? কেন হয় নাই? কারণ ওর কোনো সুপার ক্লাস নাই। আচ্ছা, তাহলে আমরা বললাম এক্সটেন্স ইউজার। এখন তাইলে সিটিজেন ক্লাসে কি ইনহেরিট হয়েছে? কি কি মেথড ইনহেরিট হয়েছে?
গেটার সেটার তো কনস্ট্রাক্টর এগুলো হয়েছেই, এর বাইরে কাস্টম মেথড দুইটা ইনহেরিট হয়েছে। কি কি? আপডেট প্রোফাইল আর চেঞ্জ পাসওয়ার্ড। এররটা দিচ্ছে এই কারণে যে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করছো, আপডেট প্রোফাইল, তার মানে তোমার সিটিজেন ক্লাসেও এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু সিটিজেন তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। তাইলে একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে না, ওই জন্য সে এরর দিচ্ছে। তাহলে সমাধান কি? এমপ্লয়ি ক্লাসেও এই এররটাই ছিল যে বাবা এমপ্লয়ি, তুমি আপডেট প্রোফাইল একটা মেথড ইনহেরিট করছো, সেটার কোনো ইমপ্লিমেন্টেশন তুমি নিজে দাও নাই, কিন্তু তুমি যেটা ইনহেরিট করছো সেটা আবার অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে তুমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হও, তুমি অ্যাবস্ট্রাক্ট মেথড হোল্ড করো কিভাবে? তো আমরা বলে দিলাম যে তুমি এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন প্রশ্ন হলো যে আমি কি এমপ্লয়িকে নিউ করব নাকি করব না? করব না, কাজে এটা অ্যাবস্ট্রাক্ট হইলে কোনো ক্ষতি নাই। কিন্তু সিটিজেনকে তো আমি নিউ করব, তাহলে এটা তো অ্যাবস্ট্রাক্ট হইলে হবে না। তাহলে এখন আমাকে কি হবে? আমাকে এখন ওই ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি দিতে হবে। তাহলে এখন এটাকে বলে ওভাররাইডিং। তাহলে কি ছিল মেথডটা? যেটা ছিল সেটাই, যে পাবলিক ভয়েড চেঞ্জ আপডেট প্রোফাইল। আপডেট প্রোফাইল এখন আর অ্যাবস্ট্রাক্ট না, এখন এটার আমি বডি দিচ্ছি, আই এম ইমপ্লিমেন্টিং। এই এখন আমার এরর চলে গেছে। তাহলে এটাকে বলে মেথড। তাহলে ওভারলোডিং আর ওভাররাইডিং এর পার্থক্য কি? ওভার মানেই হচ্ছে মোর দেন ওয়ান, মোর দেন ডিফল্ট, এই জন্য এটাকে ওভার টাইম, মোর দেন ডিফল্ট টাইম। আপনার একটা ওয়ার্কিং টাইম আছে ডিফল্ট 8 ঘন্টা, তাহলে আপনি যদি কোনোদিন 10 ঘন্টা কাজ করেন তাহলে সেটা কি হবে? ওভার টাইম। তাহলে ডিফল্টের বেশি হলেই তো সেটা ওভার। তাহলে ওভারলোডিং মানে কি? মেথড ওভারলোডিং। A method can have multiple implementation, তাই না? ওভাররাইডিংও তো তাই। সুপার ক্লাসও একটা ইমপ্লিমেন্টেশন। ধরুন চেঞ্জ পাসওয়ার্ডকেও কিন্তু আপনি চাইলে ওভাররাইড করতে পারেন, কেউ না করবে না। এখানে হয়তো আপনি একটা ওটিপি দিয়ে দিলেন, তাইলে কি এটা ওভারলোডিং হইলো না ওভাররাইডিং হইলো? না, এখন সে বলতেছে ওভাররাইডে এরর দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি ইন্টিজারটা না দিয়ে প্যারামিটার সেম রাখি, তখন কিন্তু ওভাররাইডিংটাকে সে আবার অ্যাকসেপ্ট করবে। তাহলে পার্থক্যটা হলো এই, ওভারলোডিং এর কন্ডিশন কি? মেথড ওভারলোডিং মাল্টিপল ভার্সন থাকবে, কিন্তু ভিন্ন হবে, কারোটার সাথে কারোটা মিলবে না। তো এখন আমার এই সিটিজেন ক্লাসে কোনো চেঞ্জ পাসওয়ার্ড আছে? ধরেন আমি এটা না দিয়ে এটা দিলাম। Now, is there any change password? How many change password is there in citizen class? Two. আপনি একটা 3 প্যারামিটার চেঞ্জ পাসওয়ার্ড ইনহেরিট করছেন। এই যে এটা কোথায় আছে? ইউজারকে কে এক্সটেন্ড করছে? সিটিজেন। তাইলে এখানে একটা 3 প্যারামিটার চেঞ্জ পাসওয়ার্ড আছে, আপনি আরেকটা দিলেন 4 প্যারামিটার, তাহলে এটা ওভারলোডিং হইল না? একই ক্লাসে কোডটা নাই, কিন্তু ইনহেরিট তো হয়েছে।
সুপার ক্লাস থেকে। এখন এই যে দুইটা ভার্সন, এদের প্যারামিটার লিস্ট কি সেম না ডিফারেন্ট? কি সেম না ডিফারেন্ট? তাহলে এটা ওভারলোডিং। আর যদি এই জন্য সে ওভাররাইড বলতেছে, এটা ঠিক হয় নাই, এটা ওভাররাইড না, এটা ওভারলোডিং হবে। কিন্তু যদি আমি সেম প্যারামিটার দেই তখন এটা ওভাররাইড। সাব ক্লাসে, তাহলে সুপার ক্লাসে একটা চেঞ্জ পাসওয়ার্ড আছে উইথ 3 প্যারামিটার, বডিও আছে, কিন্তু সাব ক্লাসে গিয়ে আমি নিজের ইচ্ছা মতো আবার বডি দিলাম, কিন্তু প্যারামিটার লিস্ট একই, তখন হবে ওভাররাইডিং। এখন আমি সেম ক্লাসে কিন্তু ওভাররাইড করতে পারি না, দ্যাট ইজ নট অ্যালাউড। তাহলে আপনার দেখেন এখানে আপনার একটা, ফর এক্সাম্পল এখানে একটা গেটার আছে, সাধারণ একটা সেটার আছে। এখন এই একই মেথডকে যদি আপনি দেন তাহলে কিন্তু সে অ্যালাউ করবে না। কেন অ্যালাউ করতেছে না? প্যারামিটার সেম। তাইলে এই মেথডটা কল হইলে কোন ভার্সনটা সে এক্সিকিউট করবে, উপরেরটা না নিচেরটা? অ্যাম্বিগুইটি। এই জন্য প্যারামিটার লিস্ট সেম হইলে হবে না, ঠিক আছে? নাম যাই হোক, প্যারামিটারের টাইপ ম্যাচ করা যাবে না। তাহলে দেখেন এটাও আপনি স্ট্রিং দিচ্ছেন, এটাও স্ট্রিং দিচ্ছেন, তাহলে সে কোনটাকে এক্সিকিউট করবে? এই জন্য এটা অ্যালাউড না। এখানে দুইটা ইমপ্লিমেন্টেশন আপনি সেম প্যারামিটার লিস্ট দিয়ে রাখতে পারবেন না, কিন্তু সাব ক্লাসে এটা সম্ভব। এই একই কাজ তো আমি সাব ক্লাসে গিয়ে করতেছি, ওইখানে আবার সে অ্যালাউ করতেছে। তাহলে ডিফারেন্সটা কি দাঁড়ালো? সাব ক্লাসে গিয়ে কেন অ্যালাউ করতেছে? এখন দেখেন আপনাকে আমি তাহলে এক্সাম্পল দেখাই। ওকে, তো খেয়াল করেন, আমরা ধরে নিচ্ছি যে আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে দুইটা মেথড ইনহেরিট করেন। বোর্ড দেখা যায়? আচ্ছা, মেথড দুইটা কি? উইথড্র মানি ফ্রম ব্যাংক। আপনি তো খুব খুশি এই মেথডটা ইনহেরিট করে, যে আমি এখন ব্যাংক থেকে মানি উইথড্র করতে পারবো। কিন্তু সাথে আপনি আরেকটা মেথড ইনহেরিট করেছেন, যে গ্রিট গেস্ট উইথ রেসপেক্ট। তো এই মেথডে কি বলতেছে? গেস্ট আসলে বলতে হবে আসসালামু আলাইকুম, রাস্তাঘাট কি কোনো কষ্ট হয় নাই তো, জামটাম তেমন ফেস করেন নাই তো, বাসার বাকি সবাই কেমন আছে, ওনাদেরকে আনলেন না কেন, আরো ভালো লাগতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে আপনার প্যারেন্টের কাছ থেকে আপনি এই দুইটা মেথড ইনহেরিট করেছেন। প্রথম মেথড আপনি খুব খুশি যে কালকেই আর15 বুকিং দিব, কি FZ কি জানি বলে, হ্যাঁ, কালকেই বুকিং দিব, কারণ আই ক্যান উইথড্র মানি ফ্রম ব্যাংক। কিন্তু আপনি তো পার্শিয়াল ইনহেরিট করতে পারবেন না, পারবেন? ইউ ইনহেরিট অল অথবা নান। এখন প্রবলেম যেটা হইলো যে আপনি এই মেথডে খুশি অ্যাজ এ সাব ক্লাস, কিন্তু এই মেথডে আপনি খুশি না, কারণ এইটা আপনার কাছে মনে হয় ন্যাকামি, এইভাবে গ্রিড করতে হবে। ওই জেনারেশন কি এখন আছে? এখন তো আপনি গ্রিড করবেন ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ, তো সাব ক্লাসে আপনি এটা ওভাররাইড করে দেন। So if you inherit, you get it all, you cannot inherit selectively. So if you are unhappy with the implementation of a inherited method,
you can redefine the method in subclass with same parameter. তার মানে কি আপনার বডিটা রিপ্লেসমেন্ট বডি হিসাবে কনসিডার হবে সাবক্লাসের জন্য। মানে সাবক্লাসকে যখন ক্লায়েন্ট বানাবেন তখন আপনি তো এটা ইনহেরিট করছেন অলরেডি, কিন্তু ওই বডিটা আপনার পছন্দ না, সো ইউ আর রিপ্লেসিং দ্য বডি। তাহলে ওভাররাইড হচ্ছে রিপ্লেসমেন্ট, নট অল্টারনেটিভ। খেয়াল করেন, আর ওভারলোডিং হচ্ছে অল্টারনেটিভ। দেয়ার ইজ এ ডিফারেন্স। তাইলে আপনার 3 জোড়া জুতা আছে, আপনি তো অল্টারনেট করে পড়তে পারেন না, পারেন কিনা? কিন্তু ধরেন আপনার বাসার যে মেইন ডোর, ওখানে 2টা লক আছে, একটা হচ্ছে হ্যান্ডেল লক আর একটা হচ্ছে গোল লক। 2টা লকই তো আপনি ইউজ করতে পারেন। এক এক সময় কোনোবার হয়তো এটাতে তালা লাগাইলেন, কোনোবার ওটাতে তালা লাগাইলেন। কিন্তু আপনার ধরেন হ্যান্ডেল লকটা নষ্ট হয়ে গেছে, তখন কি আপনি আরেকটা হ্যান্ডেল লক ওটাকে রিপ্লেস করবেন কিনে এনে? তো এটা হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইড করা মানে ওটাকে রিপ্লেস করা। ওকে, সাবস্টিটিউট করা। তাহলে ওভারলোডিং কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে না। ওভারলোডিং এ সবগুলাই অ্যাভেলেবল থাকে, প্যারামিটার যখন যেরকম দিবেন তখন সেটা এক্সিকিউট হবে। ওভাররাইডিং এ তো প্যারামিটার একই, তাইলে ইনহেরিটেড ভার্সনটা কখনোই এক্সিকিউট হবে না সাবক্লাসের জন্য। দ্যাট ইজ ওভাররাইডিং। তাহলে কি আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ওভাররাইডিং? তখন ওভারলোডিং হয়ে যাবে না, ওভারলোডিং তো মেনশন করতে হয় না, তখন অটোমেটিক ওভারলোডিং হয়ে যাবে। এখন ওভারলোডিং সেম ক্লাসেও হতে পারে, সাব ক্লাসেও হতে পারে, মানে ইনহেরিটেড মেথডের সাথেও ওভারলোডিং হতে পারে। যেমন আমরা চেঞ্জ পাসওয়ার্ডে দেখলাম, চেঞ্জ পাসওয়ার্ড সিটিজেন ক্লাসে 2টা চেঞ্জ পাসওয়ার্ড নাই, বাট ইট ইজ ওভারলোডিং যদি আমি এখানে 4 প্যারামিটার দিই। কারণ এখানে তখন একটা 3 প্যারামিটার আছে, ওটাকে তো আমি সাবস্টিটিউট করি নাই। 3 প্যারামিটারেরটা 3 প্যারামিটারের জায়গায় আছে, আমি 4 প্যারামিটার দিয়ে আরেকটা চেঞ্জ পাসওয়ার্ড বানাইছি। তাইলে সিটিজেন ক্লাসের জন্য 3 প্যারামিটার চেঞ্জ পাসওয়ার্ডও কাজ করবে, 4 প্যারামিটার চেঞ্জ পাসওয়ার্ডও কাজ করবে, ডিপেন্ডিং অন আমি কয়টা প্যারামিটার দিচ্ছি। তাইলে কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে নাই, দে আর অল্টারনেটিভ। সো ওভারলোডিং ইজ অল্টারনেটিভ। কিন্তু আমি যখন 3 প্যারামিটার দিব তখন তো আর এটা অল্টারনেটিভ না, তখন দুইটাই যদি থাকে তাহলে তো অ্যাম্বিগুইটি হবে। তখন কম্পাইলার বুঝতেছে যে ওর এটা পছন্দ হয় নাই বলে ওটাকে রিপ্লেসমেন্ট হিসাবে দিছে। সো কম্পাইলার তখন ওই ইনহেরিটেড ভার্সনটাকে ক্যান্সেল করে এটাকে ট্রিট করবে একমাত্র ভার্সন হিসাবে। দ্যাট ইজ ওভাররাইডিং। So if you inherit 10 methods from a superclass and if you don't like 2 of them, you can override 2 of them. বাকি 8টা ইনহেরিটেড ভার্সন কাজ করবে, ওই 2টা আপনার নিজের ভার্সন কাজ করবে, যদি সেম প্যারামিটার দিয়ে আমি রিডিফাইন করি। বোঝা গেল? সো এটা মাথায় রাখতে হবে, রিপ্লেসমেন্ট ভার্সেস অল্টারনেটিভ, সাবস্টিটিউট ভার্সেস অল্টারনেটিভ। ওভাররাইড সাবস্টিটিউট দ্য ইনহেরিটেড মেথড, inherited implementation. Overload create an alternate implementation. One more. Any question? ওকে, এখন আমরা কি কোথাও কোনো মেথড ওভাররাইড করেছি এতদিন যে আমরা মিড টার্ম পর্যন্ত প্র্যাকটিস করি? কোথায় ওভাররাইড করি না? আমরা কি কোনো মেথডকে ওভাররাইড করছি কিনা? করেছি আসলে। কি? আচ্ছা, ফায়ার ফাইটারে যদি যাই, এই যে আপনি এখানে 2 স্ট্রিং বডি তৈরি করছেন, এটা কিন্তু আসলে ওভাররাইট। তার মানে কি একটা 2 স্ট্রিং ইনহেরিট হয়েছে ফায়ার ফাইটারে।
তাহলে কোত্থেকে ইনহেরিট হবে এটা? কোত্থেকে ইনহেরিট হবে? এমপ্লয়ি ক্লাস থেকে, কারণ ফায়ার ফাইটার এক্সটেন্স এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি ক্লাসে গিয়ে দেখি, নাই তো। তাহলে ইনহেরিট হইলো কিভাবে? কারণ এমপ্লয়ি আবার ইউজারকে এক্সটেন্ড করে। তাহলে ইউজারে গিয়ে দেখি, নাই তো। তাহলে ইনহেরিট হলো কোত্থেকে? ইউজারে থাকলে না সেটা এমপ্লয়িতে ঢুকবে, আর এমপ্লয়িতে থাকলে না সেটা ফায়ার ফাইটারে ঢুকবে। কিন্তু এমপ্লয়িতেও নাই, ইউজারেও নাই, অথচ ফায়ার ফাইটারে গিয়ে বলা হচ্ছে এটা একটা ওভাররাইট। হাউ ইট ইজ পসিবল? তো এটা বোঝার জন্য আপনাকে এখন একটা গল্প বলি। হাউ মেনি অফ ইউ নো নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? দাদার নাম জানেন কে কে? হাত তোলেন। আপনি জানেন না? ওই যে পেছনে, কি জানেন নাকি জানেন না? জানেন না? উনি ওনার দাদার নাম জানে না। কেন শুনবেন? আপনি তো মোবাইল নিয়ে ব্যস্ত, মগ্ন, নিমগ্ন। আচ্ছা, দাদার দাদার নাম জানেন কয়জন? জানেন? একজন পাওয়া গেল, ওনাকেই পাওয়া গেছে দাদার দাদার নাম। তার দাদার নাম জানেন? দাদার দাদার দাদা। আমার মানে বিগত 7 পুরুষ পর্যন্ত নাম জানা নাই। ও গুড, খুব রেয়ার কেস। আচ্ছা, 8 পুরুষেরটা জানেন? 8 জানেন? ওকে, ঠিক আছে। তার মানে কি, আপনার ইনহেরিটেন্স হায়ারার্কি একটা সার্টেন লেভেলের পরে তার আগের ট্রেস আপনার কাছে নাই, তাই না? তাহলে আপনার এই যে ইনহেরিটেন্স হায়ারার্কিটা যদি দেখি, 8 জেনারেশন পর্যন্ত আপনি কাকে ইনহেরিট করছেন, উনি আবার কাকে ইনহেরিট করছেন, এটা 8 জেনারেশন পর্যন্ত আপনি জানেন। বিয়ন্ড দ্যাট ইউ হ্যাভ নো ইনফরমেশন, তাই তো? এখন আপনাকে যদি এই মধুপুর লাওয়া ছড়ার জঙ্গলে যদি ওই যে এক্সকাভেট করতে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে একজন বয়স্ক লোক পাওয়া গেল, 180 বছর বয়স, মিরাকুলাসলি উনি বেঁচে আছেন লতা পাতা খেয়ে, তাকে এনে দিয়ে হাজির যদি করে বলা হয় যে উনি আপনার অ্যানসেস্টর, আপনার নাম কি? এই যে মোবাইল বয়, আপনার নাম কি? সৌহার্দ্য। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট? আবার প্রশ্ন শুনেন নাই, ক্লাসে আসছেন কেন? অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, চলে যান। বলেন, উইল ইউ অ্যাকসেপ্ট ইট? কেন? হ্যাঁ, চিনেন না, জানেন না, কোনো প্রমাণই তো নাই। উনি যদি হয়েও থাকে, আপনার কাছে তো কোনো প্রমাণ নাই। তাহলে যেহেতু এভিডেন্স নাই, ইউ আর নট রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট 180 years old person is your ancestor. তাহলে আপনি যে ওনার বংশধর, এটা তো আপনি মানতে রাজি না। কেন? কোনো প্রমাণ নেই। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি আদমের বংশধর, আপনি এটা মানবেন? কেন মানবেন? আপনার কাছে কি কোনো ইনহেরিটেন্স ট্রেস আছে? আপনি আদমের কততম বংশধর বলতে পারবেন? পারবেন? কততম বংশধর? পারবেন না। কিন্তু প্রমাণ, আপনি ওই ইনহেরিটেন্স ট্রেস করে প্রমাণ না থাকলেও এটা একটা স্বতঃসিদ্ধ ফ্যাক্ট বলে আমরা সবাই এটা মেনে নিয়েছি। সেই রকম আপনার প্রমাণ ছাড়া ডিক্লেয়ার করার দরকার নাই যে উনি আমার অ্যানসেস্টর। জাভাতেও একজন আদম আছেন, তার নাম হলো অবজেক্ট। ওকে, তার নাম হলো অবজেক্ট। এই ভদ্রলোক হলো জাভার আদম। এই অবজেক্ট নামেই একটা ক্লাস আছে, আবার ক্লাস নামেও একটা ক্লাস আছে। আচ্ছা, সেটা বাদ দেন। তাহলে এটা হচ্ছে সুপার অ্যানসেস্টর অফ জাভা। আদম যেমন সুপার অ্যানসেস্টর অফ হিউম্যান স্পিসিস, সিমিলারলি অবজেক্ট ক্লাস is the super ancestor অর্থাৎ সুপার ক্লাস অফ এনি জাভা ক্লাস। তাহলে ইউজার ক্লাসে কোনো টু স্ট্রিং তো নাই,
আছে? নাই, ধরেন ইউজার ক্লাসেই যদি আপনি দিতে চান একটা টু স্ট্রিং জেনারেট করেন, তাহলে রাইট ক্লিক কি হবে, জেনারেট টু স্ট্রিং, বলতেছে এটা একটা ওভাররাইড মেথড। এই টু স্ট্রিংটা ইউজার ক্লাস ওভাররাইড হলো, মানে আপনি তো বলেন না ইউজারের সুপার ক্লাসকে, কিন্তু ওই আদমের মতো অবজেক্ট হচ্ছে ইউজারের সুপার ক্লাস। আপনি যদি বলে না দেন আমার সুপার ক্লাস অমুক, তাহলে বাই ডিফল্ট আপনি অবজেক্টের বংশধর। আর আপনি যদি বলে দেন যে ক্লাস এক্স আমার সুপার ক্লাস, তাহলে এক্স এর সুপার ক্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট থেকে আপনি সবই পাবেন। তাহলে জাভার যত ক্লাস সবাই অবজেক্টের মেথডগুলো বাই ডিফল্ট পাবে। তাহলে অবজেক্ট ক্লাসের একটা ডিফল্ট মেথড হচ্ছে, মেথড সামারিতে গেলে আমরা দেখতে পাবো টু স্ট্রিং। এই যে এখন এই টু স্ট্রিং আমাকে প্রোভাইড করে অবজেক্টের হ্যাশ কোড। তাইলে এইটুকু আমাকে পাথ সহ ক্লাসের নামটা দিবে, এই পার্টিকুলার অবজেক্টের একটা ইউনিক কোড জেনারেট হয়, আইডেন্টিফায়ার হ্যাশ কোড, সেটা দিবে। তাহলে এই অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসাবে আমি হ্যাশ কোডটা পাবো। এখন সাবক্লাস হিসাবে আমি কি হ্যাশ কোড প্রিন্ট করে সন্তুষ্ট, নাকি আমি আমার ফিল্ডের ডাটা প্রিন্ট করতে চাই? তাহলে আমি ওভাররাইট করব, কিন্তু ওভাররাইট না করলেও একটা আছে। তাইলে আমি যদি এখন আপনাকে দেখাই, তাহলে আমার ফায়ার ফাইটারে যে টু স্ট্রিং, এটা কিন্তু ওভাররাইট করা, ওকে, এটা ওভাররাইট করা। এখন আমি যদি এটা কমেন্ট করে দেই, তাহলে কি কোনো টু স্ট্রিং আছে ফায়ার ফাইটারে? আছে তো। কোত্থেকে আছে, কোত্থেকে পাইছে সেটা? ফায়ার ফাইটার কোত্থেকে পাইছে? এমপ্লয়ি কার থেকে পাইছে? ইউজার কার থেকে পাইছে? অবজেক্ট থেকে। কারণ এদের কারোর মধ্যেই কোনো টু স্ট্রিং নাই। কিন্তু তার মানে কি, অবজেক্টের যেটা কেউই ওভাররাইট করে নাই, তাহলে অবজেক্টেরটাই শেষ পর্যন্ত রয়ে গেছে, যেটা হ্যাশ কোড প্রিন্ট করে। তাহলে এখন যদি আমি এখন একটা ফায়ার ফাইটারকে ইনস্ট্যান্সিয়েট করি, এই যে করেই রাখছি, তাহলে এখন যদি আমি এটাকে টু স্ট্রিং প্রিন্ট করি, এই যে এফএফ প্রিন্ট করা হয়েছে, যেখানে যেখানে করা হয়েছে, এই যে এখানে করা হয়েছে, হ্যাঁ, তাহলে আমি এখন হ্যাশ কোড দেখতে পাবো। তাহলে আমরা যেটা রান করি, এই যে দেখেন হ্যাশ কোড দেখাচ্ছে। তাহলে যে গেট ক্লাস ডট গেট নেম আমাকে পাথ সহ এটা দেখাবে, এই যে এইটুকু, এটা হচ্ছে গেট ক্লাস ডট গেট নেম @ এই যে 32 বিটের হেক্সাডেসিমালে দেখাচ্ছে আর কি হ্যাশ কোড। ঠিক আছে? হ্যাঁ, না এইটুকু হচ্ছে আমার টু স্ট্রিং। আর হ্যাশ কোড ইকুয়াল টু তো আমি এই যে এখানে দিছি ff3 হ্যাশ কোড ইকুয়াল টু, এটা টু স্ট্রিং হচ্ছে পরের টু, ইকুয়াল টু সাইনের পরের টু হচ্ছে টু স্ট্রিং। তাহলে এটা হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে যে টু স্ট্রিং, তাহলে ইনহেরিটেড টু স্ট্রিংটা এখানে কাজ করতেছে কার জন্য? ফায়ার ফাইটার ক্লায়েন্টের জন্য। এখন ফায়ার ফাইটার ক্লায়েন্ট তো এটাতে হ্যাপি না, তার তো আসলে ফিল্ডের ভ্যালু দেখানো দরকার, তো সে তখন এটাকে রিপ্লেস করবে উইথ ইটস ওন ইমপ্লিমেন্টেশন। তখন সে বলে যে আমি আমার নিজের ইমপ্লিমেন্টেশন দিব, ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন। এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না, কিন্তু এটা সে ইমপ্লিমেন্টেড মেথডই ইনহেরিট করছে, কিন্তু তার পছন্দ না। তো তখন সে বলবে যে আই উইল ওভাররাইড ইট। তো তখন সে বলবে আই উইল ওভাররাইড ইট। তো যখন সে ওভাররাইড করে ফেললো, ইটস নট ওভারলোডিং, এখন আর আমার এই ইনহেরিটেড টু স্ট্রিং কাজই করবে না ফায়ার ফাইটারের জন্য, কারণ সে একই প্যারামিটার দিয়ে টু স্ট্রিংকে সে ওভাররাইড করছে। ঠিক আছে? তো তখন সে কিন্তু তার ফিল্ড ভ্যালুগুলো দেখাবে, সেটা জিরো নাল হোক বা হোয়াট এভার ইজ দ্য ভ্যালু, সেটা দেখাবে। বোঝা যাচ্ছে?
তাহলে ওভারলোডিং এবং ওভাররাইডিং আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? তাহলে এই যে এখন দেখেন, এখন কিন্তু এই যে আইডি, এই যে ট্রেনিং লেভেল, স্যালারি সব দেখাচ্ছে, কারণ ফায়ার ফাইটার এটাকে ওভাররাইড করে ফেলছে। এখন আপনি যদি এখানে আরেকটা টু স্ট্রিং দেন ফায়ার ফাইটারে, দেওয়া যাবে কি? ক্যান ইউ ইমপ্লিমেন্ট ওয়ান্স अगेन টু স্ট্রিং ইন ফায়ার ফাইটার? ইজ ইট পসিবল? আমি তো ওভাররাইট করে ফেলছি, আমি কি আরেকবার দিতে পারবো এটার পাশাপাশি টু স্ট্রিং? ওভারলোড করা যাবে। গুড। তাইলে আপনি এখানে পাসওয়ার্ড, আপনার একটা ফিল্ড আছে, তাই না? পাসওয়ার্ড কি কোনো ফিল্ড ছিল? থাকা উচিত ছিল। তো ধরুন পাসওয়ার্ড ফিল্ড সহ আপনি দেখাচ্ছেন। এখন পাসওয়ার্ড 0 প্যারামিটার দিলে সে পাসওয়ার্ড ছাড়া দেখাবে, আর এখানে যদি আপনি একটা প্যারামিটার দিয়ে দেন, যে কোনো একটা প্যারামিটার, ডামি প্যারামিটার, তখন সে এই যে ধরেন এখানে সে তখন বলবে যে পাসওয়ার্ড ইকুয়াল টু ওকে হোয়াট এভার ইজ দ্য পাসওয়ার্ড ভ্যালু। তাহলে নর্মালি তো আপনি পাসওয়ার্ড দেখাতে চাইবেন না, তাই না? আচ্ছা, আমার যেহেতু পাসওয়ার্ড ফিল্ড নাই, আমি এখন আপাতত একটা দিয়ে রাখি। তাহলে কি বুঝাইতে পারছি? মানে আমি যদি শুধু কল করি, পাসওয়ার্ড প্রিন্ট হবে না। পাসওয়ার্ড ছাড়া বাকি ফিল্ডগুলো দিয়ে অবজেক্টের তথ্যগুলো স্ট্রিং আকারে পাওয়া যাবে। আর যদি টু স্ট্রিং, তাহলে কি দুইটাই অ্যাভেলেবল না? আই হ্যাভ অল্টারনেটিভ। আমি যদি প্যারামিটার না দেই তাহলে পাসওয়ার্ড ছাড়া স্ট্রিং জেনারেট হবে, আর যদি প্যারামিটার দেই তাহলে পাসওয়ার্ড সহ স্ট্রিং জেনারেট। তাহলে এটা কি হলো? এটা ওভাররাইডেন ভার্সনের সাথে ওভারলোড করছে। প্রথমে ওভাররাইড করছেন, সেটার সাথে আবার ওভারলোড করছেন। ওকে, তাহলে অবজেক্ট ক্লাসটা আমরা বুঝতে পারলাম। এখন দেখেন আউটপুটটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আবার রান করি। রান করার আগে আমরা আবার একটু দেখি। তাহলে ওভাররাইডিং, অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড ওভাররাইডিং, ওভারলোডিং তো আমরা আগেই জানি, তাই না? অবজেক্ট ক্লাসও আমরা বুঝে গেলাম। এখন আসেন, আমি যদি বলি যে x ইকুয়াল টু y, এই কথাটা কি ঠিক? একটা মিনিট। হ্যাঁ, ওকে। এখানে দেখেন, এই যে কোডটা, এই কোডে আমরা কি বলার চেষ্টা করছি দেখেন একটু। ইফ কন্ডিশনে হোয়াট উই আর ট্রাইং টু ডু, x ইকুয়াল টু y, এখানে আমরা কি করার চেষ্টা করছি? উই আর কম্পেয়ারিং x আর y এর কন্টেন্ট। x এর যে মেমোরি, y এর যে মেমোরি, সেখানে যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টকে আমরা কম্পেয়ার করছি যে সমান কিনা। ইকুয়ালিটি টেস্ট, ডাবল ইকুয়াল টু মানে ইকুয়ালিটি চেক, আর সিঙ্গেল ইকুয়াল মানে অ্যাসাইন করা, একটা ডান পাশেরটা বাম পাশে অ্যাসাইন করে দেওয়া। ডাবল ইকুয়াল মানে কম্পেয়ার করা, এটা তো আমরা জানি নাকি? তাহলে এখানে এক্স ওয়াই প্রিমিটিভের ক্ষেত্রে ইকুয়াল মানে কন্টেন্ট সেম কিনা সেটা চেক করা। কাজে এখানে আউটপুট কি আসবে? নট ইকুয়াল।
তাইলে দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই আর নট ইকুয়াল। আর যদি দুটাই 10 হয় তাহলে দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই আর ইকুয়াল। ওকে, এখন দেখেন এইখানে কি হবে। বলেন এটার আউটপুট কি আসবে? পুরো আউটপুটটা বলেন। str1 str2 আর ইকুয়াল, এটা আসবে কেন? আপনি এখানে কি বলছেন? দুইটাই তো হ্যালো বলছেন। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে str1 ইকুয়াল টু str2, এখন কি আসবে? নট ইকুয়াল না ইকুয়াল? হ্যাঁ, ও আচ্ছা, str1 ঠিক আছে। এখন কি হবে? ইকুয়াল ইকুয়াল আপনি যে কোনোটার সাথে, যে কোনো দুইটা ভেরিয়েবলের সাথেই দিতে পারবেন। ইট চেকস ইকুয়ালিটি, নট অ্যাসাইনমেন্ট। ইট কম্পেয়ার্স whether they are equal or not. কিন্তু হ্যাঁ, না হবে না, কারণ কিসের ইকুয়ালিটি চেক করতেছেন সেটা ম্যাটার করে। যখন প্রিমিটিভ হচ্ছে তখন আপনি তাদের ভ্যালু ইকুয়াল কিনা সেটা চেক করতেছেন, কিন্তু যখন হ্যান্ডেল হবে, কিন্তু একটা ক্লাস, তাহলে str1 str2 তো হ্যান্ডেল। যখন হ্যান্ডেল হবে তখন তারা একই ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে কিনা সেটা চেক করে। বুঝেন নাই? আচ্ছা, আপনার নাম কি? সাদাত। তো বাসায় আপনাকে কি অন্য নামে ডাকে না? ডাক নাম নাই আপনার? কি সেটা বলা যায়? তাইম। আচ্ছা, তা আমি এখন বললাম যে পারসন সাদাত কমা তাইম। নাও সাদাত ইকুয়াল টু নিউ পারসন, তাহলে একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল, যেটা আপনি 5 ফিট 10 ইঞ্চি 75 কিলো ওয়েট, তাহলে আপনি মেমোরি দখল করছেন পৃথিবীতে, র্যামের মধ্যে আপনি আছেন। সাদাত ইজ পয়েন্টিং ইউ। তাহলে আমি যদি বলি যে সাদাত আপনি কি অ্যাসাইনমেন্টটা করছিলেন, ইউ উইল রেসপন্ড। কিন্তু আপনার বন্ধুরা যদি বলে যে নাইম এই কাজটা করছো কিনা, হু উইল রেসপন্ড? নাইম বললেন না, টাইম। টাইম দোস্ত খাওয়া, টাইম চল আমরা একটু ঘুরতে যাই 300 ফিটে, হু উইল রেসপন্ড? তাইলে সাদাত আর টাইম কি আলাদা অবজেক্টকে, আলাদা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে না একই ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, তাইলে সাদাব আর টাইম হচ্ছে দুইটা হ্যান্ডেল। তাহলে এদেরকে যখন ইকুয়াল ইকুয়াল দিবেন, যদি একই ইনস্ট্যান্স হয় ট্রু হবে, আলাদা ইনস্ট্যান্স হইলে ফলস হবে। তাহলে আপনি যখন str ইকুয়াল টু দিয়ে ফেলছেন, এখানে একটা নিউ স্ট্রিং হয়ে গেছে ইন্টারনালি। str2 ইকুয়াল টু দিচ্ছেন, এখানেও একটা নিউ স্ট্রিং হয়ে গেছে। তাহলে এটা একটা আলাদা অবজেক্টের মধ্যে আছে, এটা একটা আলাদা অবজেক্টের মধ্যে আছে। তাহলে ইকুয়াল টু এখানে ফেল করবে, কারণ এখানে কন্টেন্ট কম্পেয়ার হচ্ছে না, অবজেক্ট সেম কিনা সেটা কম্পেয়ার হচ্ছে। নিউ করলে যে ইনস্ট্যান্স তৈরি হয় সেটা সেম কিনা। বুঝতে পারছেন? তাইলে এখানে আউটপুট আসবে হলো গিয়ে আর নট ইকুয়াল, রিপ্রেজেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স। কিন্তু আমি অবজেক্টের ইকুয়ালিটি করব কিভাবে? কন্টেন্টের, অবজেক্টের ক্ষেত্রে তাহলে দুইটা স্ট্রিং এর কন্টেন্ট সেম কিনা এটাও তো আমার চেক করার দরকার হইতে পারে। তখন আমাকে ইকুয়ালস মেথড ইউজ করতে হবে। তাহলে স্ট্রিং ক্লাসের মেথডস ইকুয়ালস, তাহলে str1 যদি ক্লায়েন্ট হয়, str2 নন ক্লায়েন্ট হিসেবে প্যারামিটার হিসেবে ঢুকে যাবে।
তখন সে কন্টেন্ট কম্পেয়ার করে বলবে যে ভ্যালু অফ str1 and str2 আর ইকুয়াল অথবা নট ইকুয়াল। তাহলে এটা আমরা প্রমাণও করতে পারি। দেখেন আমার মেইন ক্লাসে যদি যাই, আচ্ছা f1 কে আমরা নিউ করছি, ff1, তাহলে এটার একটা হ্যাশ কোড থাকবে। এই ইনস্ট্যান্সের জন্য একটা ইউনিক হ্যাশ কোড হয়, তাহলে এটার একটা হ্যাশ কোড হবে। আচ্ছা ff2 কে কি আমরা নিউ করছি কোথায় করলাম? এটা ff3 কে করছি, কোথায়? ff2 কে কি আমরা নিউ করছি? ff1 কে করছি, ff2 কে কি করছি? ff3 কে করছি, ff2 কে করি নাই। হ্যাঁ, ff2 কে করছি কি? করি নাই। ff4 কে করছি, ff4 কে কিন্তু করি নাই, কিন্তু বলতেছি ff4 ইকুয়াল টু ff3। এখন x ইকুয়াল টু y মানে কি? y এর কন্টেন্ট, x এর কন্টেন্ট, y এর মেমোরি থেকে কন্টেন্টটা রিড করে x এর মেমোরিতে রাইট করব। কিন্তু আপনি যখন বলতেছেন হ্যান্ডেল ইকুয়াল টু হ্যান্ডেল, তখন এটার মানে কি? তখন কি সে অবজেক্টকে কপি করে আরেকটা অবজেক্ট বানাবে? না, তখন ওই দুইটা হ্যান্ডেলই একই অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারছেন? তো কাজেই এখন আমি যদি ff1, ff3 আর ff4 এই তিনটার হ্যাশ কোড প্রিন্ট করি, হ্যাশ কোড কি সেম হবে না ডিফারেন্ট হবে? এই যে তিনটা হ্যাশ কোড প্রিন্ট করছি, তিনটা লাইনে তো আউটপুট আসবে। তিনটার হ্যাশ কোড কি সেম হবে না তিনটাই ভিন্ন ভিন্ন হবে, নাকি অন্য কিছু হবে? নিউ করলেই তার একটা নিজস্ব হ্যাশ কোড থাকবে, তাহলে ff1 এর হ্যাশ কোড আর কারোর সাথে মিলবে না। কিন্তু আমরা দেখবো যে ff3 এর হ্যাশ কোড আর ff4 এর হ্যাশ কোড সেম, কারণ তারা, আপনি এখানে ইকুয়াল দিচ্ছেন ঠিকই, কিন্তু সে নতুন একটা অবজেক্ট তৈরি করে নাই, বরং ff3 তে যে নিউ করা ছিল ff4 ও এখন, তার মানে ওই যে এটা বেসিক্যালি টাইম ইকুয়াল টু সাদাত হয়ে গেছে এখানে। বুঝতে পারছেন? তো তাইলে আমরা প্রিন্ট করলে ওইটাই দেখবো যে ff3 আর ff4 এর ইনস্ট্যান্স সেম, দেখবেন একই হ্যাশ কোড আসবে 3 আর 4 এর জন্য। এই যে ওভাররিটেন ভার্সনটা আসছে। তাহলে দেখেন এই যে ff1 এরটা হচ্ছে 6a7088a36 32 বিট নাম্বার, হেক্সাডেসিমালে দেখাচ্ছে। তাহলে এই ভ্যালুটা সাথে ff3 টা ডিফারেন্ট, 441d ab56, কিন্তু ff4 এরও ওইটাই আসছে। তার মানে কি ff3 আর ff4 হচ্ছে একটা আরেকটার ওরফ, বাংলায় যে অ্যালাইস। ওকে, ঠিক আছে? তাহলে আপনার পুরো নাম তাহলে এমদাদ ওরফে বাবু, তাহলে অফিসিয়ালি সবাই এমদাদ জানে, ক্লোজ সার্কেলে ফ্রেন্ডরা তাকে বাবু ডাকে, কিন্তু ব্যক্তিত্ব একই। তো তার মানে এমদাদ ইকুয়াল টু বাবু ট্রু দিবে, হ্যাঁ, কিন্তু ওনার নামও এমদাদ, তখন কিন্তু ইকুয়াল টু ফলস দিবে, কারণ অবজেক্ট দুইটা আলাদা। হ্যাঁ, তখন ইকুয়াল টু ফলস দিবে। কিন্তু আমি যদি দুইটা অবজেক্টের কন্টেন্ট কম্পেয়ার করতে চাই, তখন ইকুয়াল টু দিলে হবে না, যেটা প্রিমিটিভস এর ক্ষেত্রে হয়। তখন আমাকে ইকুয়ালস মেথড ইউজ করতে হবে। তাইলে আপনি আপনার ক্লাসে একটা ইকুয়ালস মেথডও বানাতে পারেন, স্ট্রিং ক্লাসে অলরেডি বানানো আছে, ওই জন্য আমরা
স্ট্রিংকে যখন আমরা কন্টেন্ট কম্পেয়ার করব, যেহেতু স্ট্রিং ক্লাস, তাহলে ইকুয়াল টু দিলে কিন্তু ওই যে দুইটাই হ্যালো, কিন্তু দুইটা আলাদা অবজেক্ট হওয়ার কারণে সে ফলস দিছে। কিন্তু আমি তো চাচ্ছি ওখানে ট্রু দিক, কন্টেন্ট, আমার এক্সপেকটেশন হলো কন্টেন্ট অনুযায়ী ট্রু দিক, কিন্তু সে তো অবজেক্ট অনুযায়ী ট্রু দিবে। অবজেক্ট সেম কিনা, কন্টেন্ট সেম হইলেও কিছু যায় আসে না, অবজেক্ট সেম কিনা। কিন্তু আমি যদি কন্টেন্ট সেম এর উপরে ইকুয়াল করতে চাই, তাহলে আমাকে ইকুয়ালস মেথড, তাহলে একটা অবজেক্ট ডট ইকুয়ালস আর একটা প্যারামিটার, তখন আমাকে ইকুয়ালস মেথডটা লিখতে হবে যে আমি ইকুয়ালিটি দিয়ে কি মিন করতে চাই। এখন ধরেন আপনার স্টুডেন্ট 1, উনি স্টুডেন্ট 2, তাহলে স্টুডেন্ট 1 ইকুয়াল টু স্টুডেন্ট 2 সেম কিনা, এটা ট্রু না ফলস? ওয়াই? আপনার ইকুয়ালিটি টেস্টিং মানে কন্টেন্ট টেস্ট করতে চাচ্ছেন, অবজেক্ট না। ইকুয়াল, সরি, s1 ডট ইকুয়ালস s2, এখানে ট্রু দিবে না ফলস দিবে? কেন? আপনাদের কন্টেন্ট সেম। আমি তো ইকুয়াল ইউজ করি নাই। ইকুয়াল ইউজ করলে অবজেক্ট সেম কিনা সেটা বলবো, মানে একই অবজেক্টকে দুইটা হ্যান্ডেল রিপ্রেজেন্ট করে কিনা, সেটা তো না। s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, s2 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, কিন্তু আমি এখন ওদের ভ্যালু কম্পেয়ার করতে চাই যে ভ্যালু সেম কিনা। তাহলে আমি যদি বলি s1 ডট ইকুয়ালস প্যারামিটার s2, এটা কি ট্রু হবে না ফলস হবে? কেন? হ্যাঁ, তো সেই কন্টেন্টটা আপনি ট্রু দিবে না ফলস দিবে, এটা ডিপেন্ড করে যে আপনার ইকুয়ালিটির ব্যাখ্যাটা কি। আপনি যদি এখন বলেন যে দুইটা স্টুডেন্টের সিজিপিএ সেম হইলে আমি এটাকে ইকুয়াল ধরবো, আরেকজন বলতে পারে যে না, নাম সেম হইলে আমি ইকুয়াল ধরবো, বা ডিপার্টমেন্ট সেম হইলে ইকুয়াল ধরবো। তা এটা তো কেউ ঠিক করে দেয় নাই। তো তখন আপনি ইকুয়ালস মেথড লিখতে হবে। ইকুয়ালস মেথডের ভেতরে কি আপনি বলবেন যে যদি এটার নাম, ক্লায়েন্টের নাম দিস ডট নেম ইকুয়াল টু প্যারামিটার ডট গেট নেম এর সমান হয়, নেম হয়, এবং যে কয়টা আপনি সমান বানাইতে চান সেই কয়টা হইলে আমি রিটার্ন ট্রু করব, নাইলে রিটার্ন ফলস করব। বা আপনি শুধু সিজিপিএ হইলেই বলবেন রিটার্ন ট্রু। এটা আপনার ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করবে। কোন ফিল্ড, নাকি সবগুলো ফিল্ড সমান হইতে হবে, নাকি নির্দিষ্ট একটা ফিল্ড সমান হইলে হবে, নাকি অমুক দুইটা ফিল্ড সমান হইলে আপনি বলবেন যে এই দুইটার কন্টেন্ট সেম, এটা তো আপনার ইন্টারপ্রিটেশনের উপর। ওই জন্য ইকুয়ালস মেথড আপনাকে আপনার মতো করে লিখতে হবে। স্ট্রিং ক্লাসে, লাইব্রেরি ক্লাসের ইকুয়ালস মেথড তৈরি করা আছে। ওকে, তো তার মানে ইকুয়ালিটি ইকুয়াল টু যখন আমরা দিব, প্রিমিটিভের ক্ষেত্রে একরকম ব্যাখ্যা, অবজেক্টের ক্ষেত্রে আরেক রকম ব্যাখ্যা। ফিল্টার ডাটা তো আমরা মিড টার্মের জন্য হয়েই গেছে, এই পর্যন্ত হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে আজকে আমাদের এখন যতটুকু হয়ে থাকলো, আমরা নেক্সট ক্লাসে আপনাদের এটা কভার হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।